তাহলে আমরা মোটামুটি প্রেডিকশনের একটা ভালো জায়গায় পৌঁছে গিয়েছি। আর প্রেডিকশন এখন আমরা একটু করে করতে পারছি। এর সঙ্গে সঙ্গে আমরা হালকা রেমিডি সিলেকশনের চিন্তা ভাবনা সেটাও করতে পারছি। তো এই এই জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এটা আহ, ঠিকঠাক। মানে আমরা আমাদের চেষ্টা মোটামুটি সাকসেসফুল ফ্রুটফুল হতে চলেছে। আমাদের 19, 11, 21, 11 ক্লাস পাইনি, আমি আর কি দেখছি ওই দুটো দিয়ে দেবো। তো প্রেডিকশনের ক্ষেত্রে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং আমরা বেসিক্যালি প্রেডিকশন করতে পারছি। এবং আমি একটা জিনিস এটা বুঝতে পারছি যে আপনাদের মধ্যে বেশ কিছু মানুষ তাদের পড়াশোনার লেভেল কিন্তু বেশ ভালো জায়গায় পৌঁছেছে। প্রয়োজন শুধু কিছুটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা অর্জন করলে পরেই আপনারা আস্তে আস্তে আহ শিক্ষার প্রয়োজনীয়তা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং আরো বেশি শিখতে হবে, আরো বেশি শিখতে হবে, সেগুলোর জন্য বই পড়বেন, ডিফারেন্ট ডিফারেন্ট বুকস। তো সেইগুলো পড়ে আস্তে আস্তে আপনারা গ্রোথের দিকে এগোবেন। তো ঘটনাটা হচ্ছে আহ আজকে আমরা যেটা পড়বো আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে কন্ডিশনাল দশা। পরাশর মুনি তার যে দশা পদ্ধতি সেখানে মূল বিংশোত্তরী দশা বাদ দিয়েও আরো বেশ কিছু দশা আমাদেরকে পড়িয়েছেন, মানে বলে গেছেন। তো সেই দশাগুলোর নাম হচ্ছে শর্ত সাপেক্ষ দশা বা কন্ডিশনাল দশা। আমরা আজকে সেই দশাগুলো সম্পর্কে একদম বেসিক নলেজ গেইন করবার চেষ্টা করব। তার আগে আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোকে আমরা একটু ডিসকাস করবার চেষ্টা করব। স্যার ডায়মন্ড নিয়ে একটু শুনবো স্যার। ডায়মন্ডের কয়টা ভ্যারাইটি থাকে, কায়দের ডায়মন্ড কিভাবে দেবো? এইটাই তো আমি বুঝিয়েও জানি না ঠিকঠাক করে। ডায়মন্ডের কতগুলো ভ্যারাইটি থাকে বা ডায়মন্ডের কাটিং, এই ব্যাপারগুলো নিয়ে আমার নিজেরও সংশয় রয়েছে এবং যথেষ্ট সংশয় রয়েছে। স্যার পান্না যেমন চারটা দেশের পাওয়া যায়, কাকে কোন দেশের পান্না দেবো এটা কিভাবে ডিসাইড করবো? এই পান্নার কারণ আমি স্যার ক্ষেত্রে, দেখছি এখন। পান্নার ক্ষেত্রে যেটা সেটা সহজ। পান্নাগুলো আপনি যেরকম দেখলে পরে বুঝতে পারবেন যে কিছু পান্না স্বচ্ছ প্রকৃতির, কিছু পান্না ঘোলাটে প্রকৃতির। তো না স্যার, আমি এটা অবস্থা বলছি না স্যার। আমি বলছি যে আমি চিনি কোনটা ব্রাজিল পান্না, কোনটা কলম্বিয়ান, কোনটা জাম্বিয়া, কোনটা রাশিয়ান। প্রশ্নটা হচ্ছে কার ক্ষেত্রে কোনটা প্রয়োগ হবে। সেটাই বলছি। পান্না যে আমরা অত ব্রাজিল জাম্বিয়া এতে আমরা যাচ্ছি না, আমরা বলছি একটা ঘোলাটে পান্না একটা স্বচ্ছ পান্না। তো যে পান্নাটা হচ্ছে স্বচ্ছ প্রকৃতির তাকে আপনি ব্যবহার করুন যখন বুধ একটু জল তত্ত্বের দ্বারা প্রভাবযুক্ত অবস্থায় রয়েছে। ইনফ্যাক্ট বুধ যদি কন্যা রাশিতেও থাকে তাহলেও আপনি স্বচ্ছ পান্না ব্যবহার করতে পারেন। স্বচ্ছ পান্নার মধ্যে কি কি আসবে? তার মধ্যে হচ্ছে গিয়ে বুধ আসবে, এই স্বচ্ছ পান্নার মধ্যে আসবে ব্রাজিল পান্না তো থাকবে না, জাম্বিয়ান পান্না, কলম্বিয়ান পান্না, ইথিওপিয়ান পান্না, মানে রাশিয়ান পান্না যেটাকে বলা হচ্ছে। এছাড়াও ভারতবর্ষীয় কিছু পান্না আগে পাওয়া যেত, সেটাও স্বচ্ছ পান্নাই ছিল কিন্তু এখন আর পাওয়া যায় না। এবার একটু যাদের হচ্ছে গিয়ে বুধ রয়েছে পৃথ্বীতত্ত্বে তাদের ক্ষেত্রে আপনাকে একটু ঘোলাটে প্রকৃতির পান্না দিতে হবে। যাদের ক্ষেত্রে বুধকে আপনি ডিরেক্টলি সরাসরি স্বচ্ছ বুধের অত পাওয়ার দিতে চাইছেন না তাদের ক্ষেত্রে আপনি একটু ঘোলাটে পান্না দিতে পারেন। এবার আপনার পান্নার মধ্যে কতগুলো রং আছে। একটা হচ্ছে ডিপ সবুজ থেকে হালকা সবুজ। আমরা ধরে নিতে পারি ডিপ সবুজ থেকে হালকা সবুজের দিকে যাওয়ার রাস্তাটা হচ্ছে সবুজের মধ্যে ইয়েলো অ্যাড হচ্ছে, মানে ঘন সবুজ, গাঢ় সবুজ, সবুজের মধ্যে ধূসর অ্যাড হচ্ছে। ধূসর মানে হচ্ছে কেতু, রাহু, এই সমস্ত। আর যত হালকা সবুজ, স্বচ্ছ, আরো হালকা সবুজ, লুচি কলা পাতা রং, তত হচ্ছে সবুজের মধ্যে যুক্ত হচ্ছে হালকা হালকা হলুদ। হলুদ মানে কি? দেবগুরু বৃহস্পতি। তাহলে যখন বুধকে আপনি এমন ভাবে পাওয়ার দিতে চাইছেন যে তার মধ্যে জল তত্ত্ব, বায়ু তত্ত্বের সংমিশ্রণ রয়েছে, সেখানে বৃহস্পতির অ্যাটাচমেন্ট রয়েছে, কোনো সময় চন্দ্র বুধের কম্বিনেশন রয়েছে, এই সময় আপনাদের আস্তে আস্তে স্বচ্ছ হালকা কালারের পান্না পছন্দ করতে হবে। আর যত আপনি দেখবেন যে বুধ কেতু কম্বিনেশন কে দিতে চাইছেন, বুধ শনি কম্বিনেশন রয়েছে, বুধ সলিড পৃথ্বী তত্ত্বে বসে রয়েছে, বুধকে বেশি পাওয়ার দেওয়ার দরকার নেই, এই সমস্ত ক্ষেত্রে আপনারা ব্যবহার করুন একটু গাঢ় কালারের পান্না, ব্রাজিল পান্না, যেটার মধ্যে অস্বচ্ছ একটু কম দামি পান্না, সেগুলো আপনারা ব্যবহার করুন। স্যার রিসেন্টলি বুধের। রিসেন্টলি একটা অদ্ভুত তথ্য পেলাম। সেই তথ্যটা হচ্ছে আমাকে এক পাথরওয়ালা দিন। সে বলছে
যে পান্নাগুলোকে আপনারা ব্রাজিল পান্না বলে চালাচ্ছেন, ওগুলো বেসিক্যালি ব্রাজিল পান্নাই না। জিনিসগুলো এগুলো কোথাকার? আচ্ছা, ওগুলো কোনো আফ্রিকান কান্ট্রিতে তৈরি হয়েছে, খুব লো লো কোয়ালিটির মাইন্স, সেইগুলোকে আপনারা ব্রাজিল পান্না বলে চালাচ্ছেন। হ্যাঁ, কোথাকার পান্না সেটা আমরা জানি না। যেমন রুদ্রাক্ষ, বলছে নেপালি রুদ্রাক্ষ হবে। বলছি, আমি তো কলকাতাতেই কিনেছি, আমি কি করে বলবো সেই রুদ্রাক্ষ নেপাল থেকে এসছে না ইন্দোনেশিয়া থেকে এসছে না কোথা থেকে এসছে? বলছে নেপালি রুদ্রাক্ষ হলে পরে তো অরিজিন তো বুঝতে পারা যাবে না। তারা ধরুন নেপাল থেকে কেউ একটা রুদ্রাক্ষের গাছ কিনে নিয়ে এসে ইন্দোনেশিয়াতে লাগিয়েছে, নেপাল থেকে রুদ্রাক্ষের গাছ নিয়ে ইন্দোনেশিয়াতে বসিয়েছে, তো সেই রুদ্রাক্ষ তো নেপালের রুদ্রাক্ষের মতোই হবে, তাই না? তো ফলে এ তো বোঝা অসম্ভব যে রুদ্রাক্ষ কোথাকার। মুখগুলো ঠিকঠাক আছে কিনা, শেপ ঠিকঠাক আছে কিনা, ডেন্সিটি, ওয়েট, সাইজ এগুলো ঠিকঠাক আছে কিনা, এগুলো দেখে জিনিসটাকে ব্যবহার করতে হবে। এবার গোল রুদ্রাক্ষ, সেগুলো ভালো। লম্বা চওড়া এই সমস্ত রুদ্রাক্ষ গুলো একটু কম ভালো। এই কনসেপ্টে আমরা কাজ করি। বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেল। এবার আরেকটা কোশ্চেন হচ্ছে, এই মারক আর বাধক এদের কি বাদ দিতে হবে আমাদের এডিকশন? তো কেন? আপনারা আরেকটু পড়াশোনা করুন, আরেকটু অভিজ্ঞতা সঞ্চয় করুন। মানব বাধক নিয়ে অনেক কনফিউশন আসবে। ধরুন তুলা লগ্ন, মঙ্গল মানব গ্রহ। আবার তুলা এবার লগ্নে মিথুন লগ্ন। হুম, ধরুন মিথুন মিথুন লগ্ন, মিথুন। মিথুন হুম লগ্নে বৃহস্পতি মারক আবার বাধক। এবার হুম হুম। চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না। চাকরি হলে বিয়ে হবে, বৃহস্পতিকে ছেড়ে কি করবো, কোথায় পাওয়ার দেবো? বৃহস্পতিকে পাওয়ার দিতে হবে। এগুলো এই কনসেপ্ট গুলো আরেকটু ক্লিয়ার করবার জন্য আরেকটু সময় নিতে হবে। তাড়াহুড়ো নয়, আমরা এখনো পড়ছি, 23-24 বছর তো হলো। তো এই কনসেপ্ট গুলো না আস্তে আস্তে আপনাদের নিজেদের মধ্যে গ্রো করবে, আপনারা বুঝতে পারবেন কাজ করতে করতে। একজন মানুষকে একটা স্টোন দিয়েছেন, মানুষটা আসলো, এসে বলে কি পাথর দিয়েছো সৌরভ, এটা কাজই হলো না, উল্টে আমার মাথা গরম হয়ে গেল। তখন আপনার মাথার মধ্যে ঢুকবে কি পাথর দিয়েছিলাম, কেন দিয়েছিলাম, কিভাবে দিয়েছিলাম, কি কনসেপ্টে দিয়েছিলাম, তাহলে ওই পাথরটা দেওয়াটা ভুল হয়েছিল। ওয়েট করতে হবে। তো এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে কাজ করবে। মানে তখন আমরা রিসার্চ ওরিয়েন্টেড কাজ। রিসার্চ এই রিসার্চ একটা। রেমেডি বিষয়টা পুরোপুরি রিসার্চ ওরিয়েন্টেড। রিসার্চ এটা একটা ফিলোসফি। আপনাদেরকে সময় নিতে হবে, সময় নিয়ে ধীরে সুস্থে দেওয়ার পরিকল্পনা করুন, কোনো অসুবিধা নেই। আর নিজস্বতা স্যার শেষের সবসময় জন্য। বজায় রাখবেন। নিজস্বতা সবসময় বজায় রাখবেন প্রত্যেকটা কাজের মধ্যে। জ্যোতিষ বিশারদ কোর্সটা শেষ হওয়া পর্যন্ত মোটামুটি আপনারা শিখে যাচ্ছেন যে কি কি শেখা দরকার ছিল, কি কি করতে হবে, সেগুলো আপনারা মোটামুটি শিখে যাচ্ছেন। এরপরের যে পার্টটাতে আপনারা আসবেন, তখন যেটা জ্যোতিষ শাস্ত্রী পর্যায়ে, ওটা কিন্তু যথেষ্ট অ্যাডভান্সড কোর্স। এবং ওখানে আমরা ডিভিশনাল চার্ট নিয়ে ডিটেইলে জানবো। D1, D2, D3, D24, হাতের রেখায় বিবাহ রেখা, রবি রেখা। ওখানে কিন্তু আমাদের রুলস অফ রেমিডিজ রয়েছে। ওখানে আমরা ক্যারিয়ার নিয়ে প্রেডিকশন করব, প্র্যাকটিক্যাল হস্তরেখা বিচার বারবার করব, জাতক জাতিকাদের সাধারণ প্রতিকার প্রদান কিভাবে করতে হয়, বিভিন্ন রত্নের কার্যকারিতা জানবো, রিলেশনশিপ নিয়ে পড়বো, ম্যাচ মেকিং, পঞ্চপ্রশ্ন বিচার, এই ব্যাপারগুলোতে আমরা যাব, বিভিন্ন বাস্তু জোন সম্পর্কে জানবো। স্যার, একটা রত্ন ধারণ করার কতদিন পর থেকে সেটা কাজ ফল দিতে থাকে? এইটাও তো খুব কনফিউজিং একটা প্রশ্ন। রত্ন ধারণ করার পরে কিছু কিছু মানুষের ক্ষেত্রে সারা জীবনেও কাজ করে, আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে মনে হয় পরের দিন থেকেই কাজ করতে শুরু করলো। আর তাবিজ কবচ? তাবিজ, কবচ, এগুলো ইনস্ট্যান্টেনিয়াসলি কাজ করে যদি সেটা ঠিক হয়। এই আবার কনফিউশন অ্যাড করে দিলাম, যদি সেটা ঠিক হয়। আর রুদ্রাক্ষ? রুদ্রাক্ষ ভালো কাজ করে, রুদ্রাক্ষ মোটামুটি দ্রুত কাজ করে। পুরো বিষয়টা ডিপেন্ড করে মানুষটা কতটা অ্যাকসেপ্ট করলো তারপরে। এগুলো তো সবকটাই স্পিরিচুয়াল রেমিডি। যেমন আচ্ছা। হচ্ছে কি ওষুধ, ওষুধ খেলে পরে আমি ওষুধকে ভালোবাসি না বাসি, ওষুধ কাজ করবে। কিন্তু এইগুলোর ক্ষেত্রে আমাদেরকে অ্যাক্সেস দিতে হবে যে এই হ্যাঁ, বিষয়, বিশ্বাস। কথার মাঝে কথা বলে, আমাদেরকে অ্যাক্সেস দিতে হবে যে এই বিষয়টা কাজ করুক। এই যে মানুষ বলছে আমি কবচ একটা বানিয়ে নিচ্ছি, নিয়ে এরা পড়ে নেবো, কাজ তো করার কথা নয়। আমাদেরকে কি করতে হবে, কবচ বানানোর সময় উপস্থিত থাকতে হবে, হোমে আহুতি দিতে হবে, মন্ত্রপাঠ করতে হবে, আহ দরকার হলে কিছু চ্যান্টিং, কিছু জব সেইগুলো করতে হবে। তারপরে গিয়ে সেই কবচটা এফেক্টিভলি কাজ করবে।
আচ্ছা, কয়েকটা প্রশ্ন এসছে। 19/11 21/11 ক্লাস পাইনি, পার্সোনালি হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করে দেবেন, তাহলেই পাঠিয়ে দেবো। কুম্ভ লগ্নে দ্বিতীয় পতি, একাদশ পতি, দ্বিতীয় পতি, কুম্ভ লগ্ন, দ্বিতীয় শনি, দ্বিতীয় পতি ও একাদশ পতি না, গন্ডগোল হয়েছে। কুম্ভ লগ্ন, লগ্নপতি শনি, দ্বিতীয় ও একাদশ ও দ্বিতীয় পতি বৃহস্পতি ক্ষেত্রে, কিন্তু শনি কেতু যুক্ত, পোখরাজ পড়া যাবে? বৃহস্পতি, এই প্রশ্নটা না আপনি একবার পড়বেন। কুম্ভ লগ্ন, লগ্নপতি শনি, দ্বিতীয় একাদশ ও দ্বিতীয় পতি বৃহস্পতি ক্ষেত্রে, কিন্তু শনি কেতু যুক্ত, পোখরাজ পড়া যাবে? এই প্রশ্নের তো প্রশ্নটাই বুঝতে পারছি না। বিজন বাবু প্রশ্ন করেছেন। হ্যালো স্যার। তো হ্যাঁ, কুম্ভ লগ্ন স্যার বৃহস্পতি প্রশ্নটা, কোথায় আছে? হ্যাঁ স্যার প্রশ্নটা করেছিলাম যে কুম্ভ লগ্ন, মানে লগ্নপতি শনি দ্বিতীয় কেতু যুক্ত হয়ে ও বৃহস্পতি স্বক্ষেত্রী হয়ে একাদশে। তো এখানে কি কোকরাজ পড়া যাবে? অবশ্যই পড়া যাবে। শনি কেতু যুক্ত হয়ে কোথায় বসে আছে? দ্বিতীয়। বৃহস্পতির ক্ষেত্রে। মানে আপনার হ্যাঁ এখন ঠিক বৃহস্পতি। 30 বছর বয়স। না, এটা যার এটা 29 বছর বয়সে। 29 বছর বয়স। ঠিক আছে, পোখরাজ পড়া যাবে, কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখবেন, এই পোখরাজের সঙ্গে কিন্তু এই শনিটা কোন নক্ষত্রে আছে? উত্তর ভাদ্রপদ। হ্যাঁ উত্তর ভাদ্রপদ আছে। হ্যাঁ, এই মানুষটাকে কিন্তু শনির জন্য রেভিনিউ দিতে হবে অল্প পরিমাণ। ওই থাইল্যান্ডের যে পোখরাজ গুলো আছে, সরি, নীলাগুলো আছে না, কম দামি নীলা, 500 800 1000 1200 1500 এরকম রেঞ্জে যে থাইল্যান্ডের নীলাগুলো আছে, সেই নীলাগুলো একে পড়াবেন। পোখরাজ যতটা পড়বে তার থেকে একটু কম পরিমাণে। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। আর কুম্ভ লগ্নে যদি একাদশে বৃহস্পতি থাকে, আর সেই বৃহস্পতি যদি শুক্রের নক্ষত্রে থাকে, শুক্র কিন্তু কুম্ভ লগ্নের জন্য যোগ কারক গ্রহ। এই শুক্রের নক্ষত্রে অর্থাৎ উত্তরাষাঢ়াতে যদি সরি পূর্বাষাঢ়াতে যদি বৃহস্পতি থাকে, তাকে তো আপনি একদম চোখ বন্ধ করে পোখরাজ পড়াতে পারবেন। ন্যাচারাল স্যার পোখরাজ এটা পড়াবেন। এটা আমার আমার এটা আমারই আছে জন্মছকে। এই যে বললেন যার আছে তার 29 বছর বয়স, হ্যাঁ আমারই এটা। এই কনফিউশন। এই বিদ্যাটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। এখানে এখানে হচ্ছে গিয়ে কখনোই ইধার উধার করা যাবে না। আচ্ছা, আহ, আগে একটা সময় ছিল যখন আমরা এই জ্যোতিষ শেখাতাম, সময়টা আমি বলছি 2000, সময়টা হচ্ছে 2016 17 18 এরকম সময়। তো তখন ঘটনাটা কি ঘটতো, জ্যোতিষ যারা শিখতে আসতো তারা সরাসরি শিখে যেত, মানে খুব দ্রুত শিখে যেত, তাদের শিখতে কোনো অসুবিধা হতো না। মানে আমি বুঝতে পারতাম যে আমার সঙ্গে কানেক্টেড হওয়ার পরে ধীরে ধীরে ব্যাপারটা তারা শিখে নিচ্ছে, মানে আমিও যেন দিয়ে যাচ্ছি আর তারাও যেন শিখে নিচ্ছে। তো এইটার ব্যাপারটাতে আমি বুঝলাম যে ব্যাপারটাতে একটা কিছু গড়বড় আছে। যে এরা দ্রুত শিখে যাচ্ছে, শিখে যাওয়ার পরে তারপরে হচ্ছে কি একটু এরকম ব্যাপার হচ্ছে যে আমিও সব জানি। তারপরে আমি ব্যাপারটাতে একটা সিস্টেমেটিক কন্ট্রোল নিয়ে এলাম, যে নলেজ ট্রান্সফার, এই ব্যাপারটা খুব সহজে হবে না, সময় দিতে হবে, চাইলেই তুমি শিখে নিতে পারো। তো বিষয়টা তো একটু স্পিরিচুয়াল, এই জন্য ব্যাপারটাকে গুরুমুখী বিদ্যা বলে রাখা হয়েছে। তো সেই গুরুমুখী বিদ্যাটাকে আমি গুরুমুখী করতে সক্ষম হয়েছি। তাই নিজের ছক হলে নিজের ছকই বলতে হবে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন। আগের হ্যাঁ, আগের দিনের যে লিঙ্কটা দিয়েছিলেন আমাজনের, তো সেখান থেকে কোনটা আসলে কিনবো সেই বাস্তুর জন্য? আচ্ছা, বাস্তুর জন্য কিনতে হবে 6 ইঞ্চি বা 9 ইঞ্চি স্কেল, তাহলেই হবে। কোথাও একটা দিয়েছে 300 সামথিং, আরেকটার কি একটু দাম বেশি দিয়ে একটা লাট্টুর মতো কিছু একটা চেনের না, মতো ওটা রয়েছে, পেন্ডুলাম, ওগুলো কি পেন্ডুলাম তো আপনাদের শেখানো হয়। ওরা ওই স্কেলটা কিনতে পারে, ওই গোল শুধু স্কেলটা। স্কেলটা কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ওই স্কেলটা। স্কেলটার মধ্যেও প্রচুর ইনফরমেশন আছে, স্কেলটাও খুব যে চট করে আপনি বুঝে নেবেন এরকম নয়। ওই স্কেলটা হচ্ছে কি কিনবার পরে স্কেলটার জন্য একটা 1 ঘন্টার ক্লাস করতে হবে।
তো যাই আচ্ছা হোক, এগুলো আমরা সব করিয়ে দেবো সময় সুযোগ করে, কোনো অসুবিধা নেই, কিনুন দেখুন। আচ্ছা, একটা বলছে স্যার আমিও এখন বার্থ চার্ট দেখে জাতক জাতিকার বয়স আন্দাজ করতে পারি। অবশ্যই করতে তো হবে, না করলে কি করে হবে? আচ্ছা, স্যার, বৃহস্পতিকে যদি আমি পোখরাজ না দিয়ে অন্য কোনো উপায়ে কিভাবে শক্তিশালী করব? তুলা লগ্নে তৃতীয় এবং ষষ্ঠ ঘরের প্রতি বৃহস্পতিকে ভালো করবার জন্য কিছুই তেমন করতে লাগে না। নারায়ণের তৃতীয় ষষ্ঠপতি বৃহস্পতি, রাশি কি? রাশি মেষ। মেষ রাশি, তো বৃহস্পতিকে নর্মালি পাওয়ার দেওয়া যাবে। তুলা লগ্ন মেষ রাশি, বৃহস্পতিকে পোখরাজ দেওয়া যাবে, এতে কোনো সংশয় নেই। যদি আমি পোখরাজ দিতে গিয়ে ভয় পাই, তাহলে একদম সিম্পল, হাতে হলুদ সুতো বাঁধতে পারি, হলুদ পোশাক ব্যবহার করতে পারি, কাঁচা হলুদ সেবন করতে পারি, হরিদ্রা গণেশ, কাঁচা হলুদের খণ্ড দিয়ে তৈরি একটা গণেশ, সেটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা তো এই সমস্ত কাজকর্মগুলো আমরা করতে পারি, এতে কোনো রকম কোনো আহ সংশয় নেই, আমরা ঝপাঝপ করে ফেলতে পারি। স্যার, কলা গাছের মূল স্যার, পড়া যাবে? কলা গাছের মূল পড়া যায় কিনা আমি ঠিক জানি না, মানে কলা গাছের মূল আদৌ একটা পড়ে থাকার মতন কিনা, এই সম্পর্কে আমার একটা সংশয় আছে। মানে পড়ে থাকার মতন হয়, কলা গাছের মূল পড়া যায়? ওটা তো তখন ঘাস, মানে নরম নরম গাছ, সেই কারণে। কলা গাছের মূল পড়া যায় স্যার, বেঁধে নিয়ে হলুদ সুতোতে বেঁধে নিয়ে পড়া যাবে। আচ্ছা, পড়া গেলে পরে পড়বেন, কোনো স্যার, অসুবিধা নেই। হলুদ হলুদ স্যার, সুতোটা কি গলায় পরা যায়? গলায় পড়তে পারেন। এবার হচ্ছে গিয়ে একটু সাত্ত্বিক জীবনযাপন করলেই বৃহস্পতি হ্যাপি হয়ে যায়। বাড়ির যে মাস্টার মশাই রয়েছেন, টিচার যিনি রয়েছেন, সেই টিচারকে আপনারা কিছু গিফট দিলে পরে বৃহস্পতি ফ্রি হয়ে যাবে। বাড়ির যারা বয়স্ক লোকজন, তাদেরকে একটু সেবা করলে, একটু জিনিসপত্র হেল্প করলে পরে খুশি হয়ে যাবে। একটু স্যার, হলুদ মিষ্টি। জাফরানও তো খাওয়া যেতে পারে। জাফরান। না না, বলছি তো, শুনুন না, তো টেনশন কিসের? একটু হলুদ মিষ্টি লোককে দান করতে পারেন, যেমন লাড্ডু, এই টাইপের দান করতে পারেন। বৃহস্পতির জন্য খুব ভালো রেমেডি হচ্ছে তারা স্তোত্র পাঠ করা যেতে পারে। পাঁচমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন। এছাড়া মূল রয়েছে, এই মূল ব্যাপারটা নিয়ে আমি আপনাদেরকে একদিন একটা আলাদা ক্লাস দেব। মূলটাকে আমরা টোটকা হিসেবে ইউজ করব, এবং মূলের যে রেশিও আমি আপনাদেরকে শেখাবো, ভীষণ কার্যকরী এবং একদম ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে। এই ব্যাপারটা আমি খুব কষ্ট করে শিখেছি, বাট আমি একদম শেষের দিকে আপনাদের এই মূলের কম্বিনেশনটা দেবো। ইনস্ট্যান্টেনিয়াস রেমেডি, 7 দিনে কাজ হবে, কিন্তু রেশিওটা পারফেক্ট হতে হবে। আর এছাড়া বৃহস্পতির জন্য পূজা করতে পারেন, হবন করতে পারেন, ইষ্ট মন্ত্র জপ করতে পারেন, গুরু মন্ত্র নিতে পারেন। দীক্ষা নিলে পরে, দীক্ষা নয়, দীক্ষা নিলে পরে আমাদের বৃহস্পতি কিন্তু স্ট্রং হয়ে ওঠেন। ঠিক আছে? আচ্ছা, আমাদের আর 3-4 মিনিট সময় আছে, তারপরে আমরা কন্ডিশনাল দশা নিয়ে পড়াশোনা করব। আজকে আমরা কন্ডিশনাল দশার শুধু বেসিক কনসেপ্ট জানবো। খুব কমপ্লিকেটেড, খুব জটিল, তো কমপ্লিকেটেড হোক, সমস্যা তাতে নেই, কিন্তু এই সম্পর্কে আমাদের ডিটেইলে জানতে গেলে আরেকটু ব্যাপারটাকে ঠিকঠাক হতে হবে। তো এই দশাগুলো সম্পর্কে যখন আমরা বলবো, তখন কিন্তু অবশ্যই একটি খাতা নিয়ে বসতে হবে। আচ্ছা, এবার কে কি বলছিলেন বলে নিন। 9:40 অব্দি আমরা বলতে টলতে পারবো, পরে আমরা উম, শুরু করব আমাদের পড়াশোনা। আর কেউ একজন হ্যাঁ কিছু একটা স্যার। বলছে? হ্যাঁ স্যার, আমি বলছিলাম হ্যাঁ, যে তুলা লগ্ন, বৃহস্পতির তৃতীয় পতি এবং ষষ্ঠপতি, মেষ রাশি, রাশিতে মঙ্গল বসে আছে। এই জাতকের বিয়ে হচ্ছে না, এখানেও কি বৃহস্পতিকেই করতে হবে, পাওয়ার দিতে হবে? তুলা লগ্ন, আর মঙ্গল কোথায় আছে? মঙ্গল মেষে বসে আছে। মেষে বসে আছে। আর হুম। দেখুন দশা কি চলছে। দশা চলছে বৃহস্পতির। আচ্ছা, বৃহস্পতির দশা অন্তর্দশা, অন্তর্দশা চলছে রাহুর। রাহুর অন্তর্দশা। তাহলে আপনার আরেকটু ওয়েট করে যান, 2026-এ ওই বৃহস্পতিটা যখন ইয়েতে আসবে না, বৃহস্পতিটা যখন হচ্ছে সিংহ রাশিতে আসবে, তখন বৃহস্পতির হুম। দৃষ্টি পড়বে তুলা রাশির উপরে।
আর তুলার, সরি ভুল বলছি, মেষ রাশির উপরে, তুলার সপ্তমে। আর ঠিক সেই সময় আপনার পঞ্চমে থাকবে রাহু। রাহু বৃহস্পতির একটা দৃষ্টি বিনিময় হবে। এই সময় হচ্ছে গিয়ে বিয়েটা অটোমেটিক্যালি হওয়ার চান্সেস আছে। আচ্ছা। আর একটু ওয়েট করে যান। পুরুষ না আচ্ছা, মহিলা? থ্যাংক ইউ। পুরুষ। আর কারোর কোনো থ্যাংক ইউ প্রশ্ন? স্যার। স্যার লজ্জাবতী গাছ শুক্রের জন্য কি ভালো কাজ করে, শ্বেত লজ্জাবতী? লজ্জাবতী গাছের মূল খুব ভালো কাজ করে। স্যার রামবাসক না লজ্জাবতী, কোনটা বেটার? আমি সবসময় রামবাসক ইউজ করি। হ্যাঁ, পীতম্বরী নীলা কখন ইউজ করা হয়? কিছু কিছু বিশেষ লগ্নের ক্ষেত্রে পীতাম্বরীলা খুব ভালো কাজ করে। পীত মানে হচ্ছে হলুদ বৃহস্পতির জন্য, আর অম্বর মানে হচ্ছে নীল। তাই পীতাম্বরী পাথরটা হচ্ছে বৃহস্পতি আর শনির জন্য। এবার একটা জিনিস খেয়াল করবেন, যে কতটা হলুদ কতটা নীল আপনি ব্যবহার করবেন সেটা ডিপেন্ড করবে শনি বৃহস্পতির অবস্থার উপর। এবার হচ্ছে মেষ লগ্ন। মেষ লগ্নের জন্য আপনি নবমপতি দশমপতিকে এক সাপোর্ট দিতে চাইছেন কর্মক্ষেত্রে সাপোর্ট দেওয়ার জন্য, তখন আপনি পীতাম্বরী নীলা ব্যবহার করতে পারেন। আবার ধরুন কারোর ক্ষেত্রে আহ মিথুন লগ্ন, মিথুন লগ্নের ক্ষেত্রেও আপনি পীতাম্বরী লীলা ভাবতে পারেন, যে আপনি নবমপতি দশমপতি এই দুজনকে একত্রে বুস্ট করতে চাইছেন, এবং বৃহস্পতি শনি কম্বিনেশন রয়েছে। হয়তো তার জন্ম 97 সালে, বৃহস্পতি শনির মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে। তো এইরকম কম্বিনেশন দেখে আপনারা পাথর প্রেসক্রাইব করবেন। স্বপ্নদীপ বলো। হ্যাঁ স্যার, স্যার বলছিলাম যে চার্ট দেখে ওই কর্মবন্ধন বিবাহ বন্ধন এগুলো কি আইডেন্টিফাই করা যায়? করা তো যায়, তবে পুরোটা না যায়। যে বন্ধন করে দেয়। আচ্ছা স্যার। স্যার, আমার কোশ্চেন ছিল যে এক 1996। হ্যাঁ। এক মিনিট, এক মিনিট। এই চার্ট দেখে আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রারব্ধ, যেটা নিয়ে আমি জন্মালাম। এরপরে কেউ একজন বন্ধন করলো, বিয়ে আটকে দিল। এই বিয়ে আটকে দেওয়াটা এটা কিন্তু প্রারব্ধ নয়। এইটা কোন সময় কি হতে পারে? যখন আমার জন্মকুণ্ডলীটা দুর্বল হবে। দুর্বল মানে কিছু স্পেসিফিক দশা অন্তর্দশায় গ্রহরা দুর্বল হয়ে পড়ে। তাহলে সেই যখন জন্মকুণ্ডলীটা দুর্বল হবে, এই সময় এই ঘটনাগুলো ঘটতে পারে। এই বিবাহ বন্ধন, কর্মবন্ধন, আহ গৃহের উপরে ক্ষতি করা, এগুলো তো হয়, এগুলো হয়। তো সেই ব্যাপারগুলো এই সময় সৃষ্টি হতে পারে। থ্যাংক ইউ স্যার। স্যার আচ্ছা, স্যার আমরা তারপরে যে রেমিডি দেই, একটা বলছিলেন। স্যার আমি বলছিলাম যে এই যে 1996 সালটা যোগ করলে তো 7 বেরোবে। তো 7 হিসাবে তো কেতু বোঝায় এমনি নিউমারোলজিক্যালি। তো তাহলে কি মানে এই 1996 সালের মানুষেরা কি ইন জেনারেল এদের মধ্যে কি স্পিরিচুয়াল সেন্সটা একটু বেশি থাকবে কি? উম, বছরটা যোগ করে দেখতে হবে, মানে বছরটা যোগ করে না, পুরোই যোগ করে দেখতে হবে। সবার মধ্যে তো এটা হতে পারে না, বিভিন্ন হ্যাঁ, রকম হ্যাঁ। কম্বিনেশন তৈরি হবে। না, মানে আমাদের এখানে তো দেখছি যে মানে আমার যেমন 1996 সালে জন্ম, এছাড়া বিজনদারও দেখলাম 1996, মানে অলরেডি আরেকজনের আমি জানি, মানে 3 জন তো অলরেডি আর কি রয়েছে। আমি তাই ভাবলাম যে এরা কি ওই জন্যই কি এই সেম আর কি, হয়তো সাথে দিয়ে বলে আর কি ইন্টারেস্টটা দেখাতে পেরেছে কিনা। আমারও 7। ঠিক আছে, সাধারণ ব্যাপার স্যাপার। তো যাই হোক, তো আমরা এবার একটু তানিয়া হন। স্যার আমি বলছিলাম যে যেরকম আমরা পিতাকে দেখি মানে উম, নবম ঘর থেকে, তো সেরকমই পালক পিতাকে আমরা দশম ভাব থেকে কেন দেখি? গীতাকে আমরা অ্যাকচুয়ালি নবম আর দশম থেকে দেখি। দশম হচ্ছে আমাদের পালক, আমাদের গার্ডিয়ান, আমাদের অভিভাবক, যে হচ্ছে গিয়ে আমাদেরকে কন্ট্রোল করে, আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে। এটা হচ্ছে দশম ভাব।
যে যার আন্ডারে আমরা রয়েছি, বা যে আমাকে রক্ষণাবেক্ষণ করছে, সেই মানুষটা হচ্ছে আমার দশম ভাব। এই পালক পিতাকে আমরা দশম ভাব থেকে দেখবো। আর পিতা মানে হচ্ছে যার থেকে আমার জন্ম, যে আমার সোর্স, যে আমার অরিজিন, সেই মানুষটা হচ্ছে আবার নবম ভাব। পরিষ্কার হ্যাঁ হলো? স্যার, মানে যে আছে না, যে কোনো বাচ্চা যদি অ্যাডপ্টেড হয় তো তার বাবাকে, মানে পালক পিতাটা, তাহলে দশম ভাবটা কি দশম ভাব, মায়ের? হ্যাঁ, নিঃসন্দেহে দশম ভাব। হ্যাঁ স্যার, মানে এটা লজিকটা কেন, মানে কেন দশম ভাবটাই হবে? দশম ভাবই তো আমাদের অভিভাবক, আমাদের যে আমাকে নিয়ন্ত্রণ করছে সে সবসময় দশম ভাব। আচ্ছা। যে আমাদের অভিভাবক, যে আমাকে কন্ট্রোল করবে। যেমন তোমার বস, মা তো হচ্ছে বাবার বউ, বাবার বউ হচ্ছে মা, এটা সবসময় বাবার বউ মা। এবার নবম ভাব হচ্ছে বাবা, কিন্তু মা হচ্ছে চতুর্থ ভাব। কি করে হচ্ছে? এখানে বাবা মা পুরো ব্যাপারটাই হচ্ছে বায়োলজিক্যাল সোর্স আর বায়োলজিক্যাল প্লেসমেন্ট। মাকে আমার বাবার কাছ থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে শুক্রাণু, ঔরস বলা হচ্ছে যাকে আর কি। তো সেটা হচ্ছে আমার উৎস। আর সেই উৎসটাকে ধারণ করছেন তিনি, তিনি হচ্ছেন আমার মা, ধাত্রী। তাহলে যিনি ধারণ করছেন তিনি হচ্ছেন ধাত্রী। এই ধাত্রী মানুষটা যিনি আমাকে ধারণ করছেন, মানে আমাকে গর্ভে, আমার ওই ভ্রূণটাকে গর্ভে আশ্রয় দিচ্ছেন, তিনি হচ্ছে আমার চতুর্থ ভাব। আর তিনি যে সবসময় আমার বাবার বউ হবেন তার তো কোনো মানে নেই, কিন্তু তিনি আমার বাবার বউ হওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, তিনি আমার মা। এবার যে মানুষটা আমাকে লালন পালন করছে, সেই মানুষটা আমার মায়ের বর হওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ, তার শুক্রাণুতে আমার জন্ম। বুঝতে পারলাম? সেই লোকটাই আমার হ্যাঁ বাবার, স্যার। সেই লোকটাই আমার মায়ের বর হবে কি হবে না তাতে আমার সংশয় নেই। তাতে আমি আমি জানি না, নাও হতে পারে। কিন্তু আমি যে লোকটার ঔরসে আমার জন্ম, যে লোকটার শুক্রাণুতে আমার জন্ম, সেই লোকটা ফিক্সড। এবার সে আমার মায়ের বর হলো কি না হলো তাতে আমার হেডেক নেই, কিন্তু যার থেকে আমি বীজ পেয়েছি, যার বীজে আমার জন্ম, সেই লোকটা ফিক্সড। সেটা সিঙ্গেল পার্সন। আমার মা 4টে বিয়ে করতে পারে, কিন্তু যার শুক্রাণুতে আমার জন্ম সেই লোকটা একটাই। পরিষ্কার হলো? তাহলে সেই লোকটা আমার কাছে হচ্ছে উৎস, সে হচ্ছে আমার নবম ভাব। আর এই উৎসটাকে যে গর্ভে ধারণ করেছে, পেটের মধ্যে ধারণ করেছে, সেই মানুষটা হচ্ছে আমার মা। তাহলে মা হচ্ছে চতুর্থ। এইটুকু পরিষ্কার হলো? এবার আমরা অ্যাডপশনে চলে হ্যাঁ আসছি। স্যার। যে লোকটা অ্যাডপ্ট করলো, যে মানুষটা আমাকে অ্যাডপ্ট করলো, এই মানুষটা হচ্ছে আবার 10th হাউস, দশম। যে মানুষটার বউ, সে আমাকে সন্তান হিসেবে গ্রহণ করলো, পেটে আমার জন্ম হয়নি, কিন্তু সে আমার ওই দশম লোকটার বউ। মানে দশমের সপ্তম, মানে সে হচ্ছে চতুর্থ। তাহলে এই ক্ষেত্রে পালক পিতার ক্ষেত্রেও কিন্তু আমরা পিতাকে ধরবো 10 থেকে, আর মাতাকে ধরবো 4 থেকে। এখানে একটা কনফিউশন আছে। কনফিউশনটা কি? সেইটা হচ্ছে, বহু মানুষ রয়েছে যারা সিঙ্গল মাদার, একাই মহিলা, সে একটা অ্যাডপ্ট করেছে, মহিলার ডিভোর্স হয়ে গেছে, স্বামী নেই তার, সে স্বামীর সঙ্গে থাকবে না, সে একটি বাচ্চা মেয়েকে অ্যাডপ্ট করেছে, আমার একদম চোখের সামনে দেখা। তাহলে এই যে মহিলা একজনকে অ্যাডপ্ট করলো, এর কিন্তু কোনো বাবা নেই। তাহলে এর ক্ষেত্রে এই বাচ্চাটা পাচ্ছে এটাকে একজন মাকে। মা হচ্ছে এই ক্ষেত্রে চতুর্থ হিসেবেই হবে। এই মেয়েটার কিন্তু পিতা হিসেবে আমরা দশমকে খুঁজে পাবো না। এই মেয়েটার কারোর না কারোর থেকে তো এর জন্ম, সেই মানুষটা, সেটা হচ্ছে 9th হাউস। পরিষ্কার হলো? হ্যাঁ, হ্যাঁ আমার স্যার। এইটা নিয়ে আরেকটা কোশ্চেন হয়ে গেল, এইটা বললাম শুনে। স্যার। আচ্ছা, আমাদের কিন্তু সময় কমে গেছে। স্যার তারপরে একটু বলে বলে দাও। নি, সৎ মা আর মা কি তাহলে দুটোই ফোর্থ হাউস হয়ে যাবে? এবার সৎমা হ্যাঁ, হচ্ছে এটা গিয়ে, আমারও কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ বলছি, সৎমা হচ্ছে আমার বাবা একজনকে বিয়ে করে, বাবার বউ হচ্ছে গিয়ে সৎমা। সে আমাকে গর্ভে ধারণ করেনি, কিন্তু সে আমার বাবার বউ। তাহলে এই ক্ষেত্রে দুটো জিনিস কাজ করবে। বাবা হচ্ছে নাইনথের সপ্তম। সৎমাকে আমরা আইডেন্টিফাই করবো কোত্থেকে? তৃতীয় এবং চতুর্থ থেকে।
যদি তার মধ্যে মাতৃসত্তা প্রকট হয়, হতেই পারে সৎমা খুব যত্ন করে, তুমি সৎমাকে আমরা দেখবো কোথা থেকে, তখন চতুর্থ থেকে। তোমার সঙ্গে অ্যাটাচমেন্ট কেমন? যদি দেখি অ্যাটাচমেন্ট খুব ভালো, তাহলে তাকে আমরা ফোর্থ হাউস থেকেই আইডেন্টিফাই করবো। আর যদি দেখি তার সঙ্গে আবার অ্যাটাচমেন্ট মোটেই ভালো নয়, তাহলে সে আমার বাবার বউ, তাহলে তখন আমি তাকে বিচার করবো কোত্থেকে, তৃতীয় থেকে। আমার কাছে একটা অদ্ভুত কনফিউশন এসেছিল। এক ভদ্রলোকের বউ মারা গেছে, বউ মারা যাওয়ার পরে সে আরেকটি বিয়ে করবে, ঠিক আছে? এবার এই যে দ্বিতীয় আরেকটি বিয়ে করবে, বউ মারা যাওয়ার পরে বিয়ে করবে, বিয়ে করবার পরে দেখা গেল যে যাকে বিয়ে করবে তার একটি ছেলে আছে, ঠিক আছে? তার অলরেডি একটি ছেলে আছে। আর এই ভদ্রলোকের কেউ নেই, ভদ্রলোকের বউ মারা গেছে, রয়েছে কি এক দিদি, যে দিদি কিনা ভদ্রলোকের থেকে সম্ভবত 21 বছরের বড়, 21 বা 18 এরকম একটা মেয়ে। এবং এই দিদি ভদ্রলোককে মায়ের মতন করে মানুষ করেছে। এবার ভদ্রলোকের প্রশ্ন হচ্ছে, দিদি কি ওই ছেলেটাকে মেনে নিতে পারবে? আপনাকে সবাই প্রশ্নটা বুঝতে পারলেন? এই প্রশ্নের উত্তর আমাকে পরের দিন মনে করে দেবেন। ভদ্রলোকের প্রথম বিয়ের বউ মারা গেছে, দ্বিতীয়বারে ভদ্রলোক একটি বিয়ে করবেন। এই বউয়ের একটি, যাকে বিয়ে করবেন তার একটি ছেলে আছে। আর ভদ্রলোকের আছে একটি দিদি, যে দিদি ভদ্রলোককে মায়ের মতন মানুষ করেছেন। মানে ভদ্রলোকের কাছে দিদি হচ্ছে মা। সেই প্রশ্ন, ভদ্রলোকের প্রশ্ন হচ্ছে, এই দিদির সাথে বাচ্চাটার সম্পর্ক কেমন? এবার স্যার মাথা খাটান। চতুর্থ আর ষষ্ঠ, স্যার না, আমি চতুর্থ আর ষষ্ঠ ভাগ। এখনো তো সহজে আমি হ্যাঁ বলবো স্যার, না। মানে দ্বিতীয়, স্যার দ্বিতীয় ফিফথ হলে তো ষষ্ঠ ভাগ হচ্ছে না? মানে দিদি দ্বিতীয় তো আপনি আবার, বলেছেন, মানে দিদি বউ মরে গেলে যাকে বিয়ে করা হবে সে দিদি দ্বিতীয়, তো তাহলে আবার দ্বিতীয় পঞ্চম চতুর্থ নয়, ষষ্ঠ। কিন্তু একাদশ নয়। মায়ের মতন মানুষ করেছে। মায়ের মতন মানুষ করেছে, তাহলে মা ধরবো না একাদশ ধরবো? এবার বসে বসে ভাবো। স্যার তো একাদশপতির দৃষ্টি কি চতুর্থ স্থানে থাকছে এবং সেখানে এসব অ্যাক্টিভ আমার হচ্ছে? মনে নেই, সেসব তো আমার মনে নেই। তা আমি আমার জীবনে যত প্রশ্ন নিয়ে খুব কমপ্লিকেশনের মধ্যে পড়েছিলাম, যে সমস্ত প্রশ্নের আমি কোনো উত্তর দিতে পারিনি। স্যার আমার মনে হয় ছেলেটারও ছক দেখতে হবে। তো যাই হোক, মানে তো প্রচুর কনফিউশন আছে, আপনারা ভাববেন বসে। এগুলো হচ্ছে গিয়ে মানে একটু ব্রেন ট্রিক্স বলা যেতে পারে। যেবার আমরা একটু কন্ডিশনাল দশা নিয়ে পড়াশোনা করি, এবার কিন্তু আমাদের একটু খাতা লাগবে, এবং খাতা ছাড়া এই বিষয়টাকে আমরা রপ্ত করতে পারবো না। পরাশর মুনি 9খানা কন্ডিশনাল দশা দিয়েছে। বহু রকম দশা আছে, নক্ষত্র দশা, কালচক্র দশা, যোগিনী দশা, ইত্যাদি ইত্যাদি বহু দশা পদ্ধতি আছে। তার মধ্যে আমরা একটা নক্ষত্র দশা ব্যবহার করি, যার নাম হচ্ছে বিংশোত্তরী দশা। এই বিংশোত্তরী দশা পদ্ধতিতে সমস্ত গ্রহের দশাকালকে মিলিয়ে 120 বছর ধরা হয়। আমি আস্তে আস্তে পড়াচ্ছি, তাদের কিন্তু একটু নোটস নিতে হবে। 120 বছরের সময়কাল এই বিংশোত্তরী দশার সময়। এর মধ্যে আপনারা জানেন এই দশা শুরু হয় কেতুর দশা থেকে। কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল এইভাবে চলতে থাকে। কেতুর দশা 7 বছরের, শুক্রের দশা 20, তারপরে রবির দশা 6, সবচেয়ে ছোট দশা রবির দশা, এইভাবে চলতে থাকে। তারপরে শনির দশা হচ্ছে 19 বছর, বৃহস্পতি 16 বছর, এগুলো আপনারা জানেন সবাই। এইবার এই দশা পদ্ধতি বার করতে গিয়ে পরাশর মুনির মনে হলো সবার ক্ষেত্রে এই দশা মিলছে না। তখন তিনি আরো কতগুলো দশার কথা বললেন। সেই দশার মধ্যে একটি দশা হচ্ছে দ্বিসপ্ততি সমদশা। কি বললাম? দ্বিসপ্ততি সমদশা। এটা লিখে নেওয়া হোক কষ্ট করে। দ্বিসপ্ততি সমদশা। স্যার বিংশোত্তরী দশাটা কেতুর দশা বললেন না? বিংশোত্তরী দশা শুরু হয় কেতুর দশা থেকে। আচ্ছা আচ্ছা।
আমাদের যেহেতু কালপুরুষে আমরা প্রথম নক্ষত্র দেখতে পাই শনি নক্ষত্রকে, তাই ওটা বলা হয়। এই বিষয়ে বহু কনফিউশন আছে। কেউ বলেন প্রথম নক্ষত্র কৃত্তিকা, কেউ বলেন প্রথম নক্ষত্র অশ্বিনী। ওইসব কনফিউশনে আমরা যাচ্ছি না। ওই যুদ্ধ করার ক্ষমতা বা এখতিয়ার কোনোটাই আমার নেই। আচ্ছা, দ্বিসপ্ততি সমদশা, দ্বিসপ্ততি, সপ্ততি, দ্বিসপ্ততি, দ্বিসপ্ততি সমদশা, ঠিক আছে? এই দশা কখন কার্যকরী হবে? এই দশা কার্যকরী হবে যদি কোনো মানুষের লগ্নপতি লগ্নে সরি, লগ্নপতি সপ্তমে থাকে আর সপ্তমপতি লগ্নে থাকে। তাহলে যদি কোনো মানুষের লগ্নপতি লগ্নে থাকে এবং সপ্তমপতি সপ্তমে থাকে, তাহলে সেই মানুষটার ক্ষেত্রে দ্বিসপ্ততি সমদশা কার্যকরী হবে। লগ্নপতি সপ্তমে এবং সপ্তমপতি যদি লগ্নে থাকে, তাহলে এই দশা কার্যকরী হবে। এই দশা মানে কোন দশা? দ্বিসপ্ততি সমদশা। পরিষ্কার? এই দশা পদ্ধতি হ্যাঁ বার স্যার। ক্রম অনুসারে হয়। বার ক্রম মানে রবির দশা, তারপরে চন্দ্র, তারপরে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি। এখানে কিন্তু রাহু কেতুর কোনো জায়গা নাই। স্যার আর একবার বলবেন? ক্রম অনুসারে এই দশা গণনা করা হয়। বার ক্রম মানে হচ্ছে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ইত্যাদি। এখানে কিন্তু রাহু কেতুর কোনো জায়গা নেই। সোমটা কি চন্দ্র? কি? না, এই যে রবি, সোম, মঙ্গল, সোম মানে বুধ। চন্দ্র, সোম মানে চন্দ্র, হ্যাঁ। হুম শিবের নাম সোমনাথ, হুম হুম সোমেশ্বর। হুম। এই জাতক তো তাহলে স্যার ভাগ্যবান, খুব রাহু কেতুর দশায় পড়তে হবে না? হয়েছে, হুম। হয়েছে, হয়েছে। এবার লিখুন, প্রত্যেকটা দশার সময়কাল 9 বছর। তাহলে একটা দশার সময়কাল মানে হচ্ছে ফিক্সড সময়কাল। সময়কাল। ঠিক আছে? হুম। মূলা নক্ষত্র থেকে এই দশা গণনা করা হয়। মূলা নক্ষত্র থেকে এই দশার হিসেব করা হয়। মূলা তো তাহলে রাহুর নক্ষত্র। মূলা হচ্ছে কেতুর নক্ষত্র। ওকে। আচ্ছা আচ্ছা। মূলা নক্ষত্র থেকে আমরা কিন্তু খুব অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করছি, হুম চরম হুম। অ্যাডভান্স লেভেলে। এই কন্ডিশনাল দশা সম্পর্কে 99.99% জ্যোতিষী তারা ডিগবাজি খেয়ে অজ্ঞান হয়ে যাবে, ইনস্ট্যান্টেনিয়াসলি অজ্ঞান হয়ে যাবে। কিন্তু স্যার কেতু তো এর মধ্যে নেই, তাহলে কেতুর নক্ষত্র থেকে শুরু হয় তো? এখানে কেতুর নক্ষত্রের কোনো গল্পই নেই। নক্ষত্রটার নাম হচ্ছে মূলা। মূলা ও আচ্ছা নক্ষত্র হচ্ছে 10 নম্বর নক্ষত্র। আচ্ছা। ঠিক আছে? হুম। আচ্ছা, এইখানে আমাদের একটা মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে শনির সঙ্গে সঙ্গে রাহুরও এই দশা আছে, কিন্তু কেতুর এখানে কোনো দশা নেই।
রাহু কেতুকে আমরা বাদ দিয়েছিলাম। এই মূলা নক্ষত্র থেকে নক্ষত্র সংখ্যাকে গণনা করা হয়। যেমন ধরুন কারোর নক্ষত্র হচ্ছে রেবতী, তাহলে মূলা থেকে রেবতীকে গুনতে হবে, গুনে 8 দিয়ে ভাগ করতে হবে। মূলা থেকে রেবতীকে গুনে 8 দিয়ে ভাগ করতে হবে। সেইখান থেকে ওই ভাগশেষ অনুযায়ী 1 2 3 4 করে ওদের দশাগুলো আসবে। আর যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে বলা হবে যে এটা হচ্ছে রাহুর দশা, এখানে রাহুর দশা আছে। আর মোট দশার সময়কাল হচ্ছে 72 বছর। 72 বছর পরে আবার প্রথম দশার রিপিটেশন হবে। তাহলে এর জটিল ক্যালকুলেশনে আপনারা যাবেন না। যদি আপনি মনে করেন যে দ্বিসপ্ততি সমদশা ব্যবহার করবেন, হরোস্কোপ সফটওয়্যারে দেবেন, দ্বিসপ্ততি সমদশা সরাসরি বেরিয়ে আসবে, সেখান থেকে ধরে আপনারা ব্যবহার করা শুরু করবেন। খেয়াল রাখবেন প্রত্যেকটা গ্রহের দশাকাল হচ্ছে 9 বছর, আর বার ক্রম অনুসারে দশা আসবে। তখন অ্যাপ্লিকেবল যখন লগ্নপতি সপ্তমে আর সপ্তমপতি লগ্নে রয়েছে। লগ্ন। তাহলে প্রথম বিষয়টা হলো কোথায় অ্যাপ্লাই করব, তারপরের বিষয়টা হলো কিভাবে আসবে, সেটার জন্য আমরা সফটওয়্যার অ্যাপ্লাই করব। এবং দশা ফলগুলো মোটামুটি সাধারণ দশাফল। এই সম্পর্কে আরো বিস্তারিত যদি জানতে চান তাহলে পরবর্তীকালে কন্ডিশনাল দশার উপরেই আবার একটা ছোট্ট ভিডিও ক্লাস আছে, সেই ক্লাসটাতে আমি আপনাদেরকে জয়েন করিয়ে নেব, কিন্তু সেটা আচার্য ক্লাস কমপ্লিট হওয়ার পরে। পরবর্তী দশা হচ্ছে ষষ্ঠায়নী দশা। ষষ্ঠীয়নী দশা বলা হয়, এটা হচ্ছে গিয়ে ষষ্ঠী আয়নী দশা বা ষষ্ঠায়নী দশা। এবার একটা বড় খবর আছে আপনাদের জন্য। এই দশা কোথায় ব্যবহার করা হয়? যদি কারুর রবি লগ্নে থাকে, যদি কোনো জাতক বা জাতিকার লগ্নে রবি অবস্থান করে, সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা তো একটু বেশি পাওয়ারফুল টাইপের হয়, তার ক্ষেত্রে এই ষষ্ঠায়নী দশা এটা প্রয়োগ করা হয়। এই দশার সময়কাল হচ্ছে 60 বছর। এই দশার সময়কাল হচ্ছে 60 বছর। গণনা করা হয় অশ্বিনী নক্ষত্র থেকে। অশ্বিনী নক্ষত্র থেকে ষষ্ঠায়নী দশা গণনা করা হয়। আপাতত দশা ক্যালকুলেশনে না গিয়ে আপনারা গণনা করবেন সফটওয়্যার ইউজ করে। স্যার এই দশা শুভ না অশুভ সেটা কি করে বুঝবো? শুভ অশুভ তো হয় না, গ্রহ অবস্থার অনুযায়ী দশার শুভত্ব অশুভত্ব ক্যালকুলেট আচ্ছা। হয়। হুম হুম তাহলে বৃহস্পতির দশা 10 বছর, হুম রবির দশা 10 বছর, মঙ্গলের দশা 10 বছর।
তারপরে আসে চন্দ্রের দশা 6 বছর। তারপরে বুধের দশা আরো 6 বছর। তারপরে শুক্রের দশা 6 বছর। শনির দশা 6 বছর। আর রাহুর দশা 6 বছর। তাহলে আমরা দুটো দশা পড়লাম। এটা হচ্ছে দ্বিসপ্ততি সমদশা, দ্বিসপ্ততি সমদশা। আর আমরা কি পড়লাম? ষষ্ঠায়নী দশা। এরপরে আর একটা যন্ত্রণাময় দশা আসছে, তার নাম হচ্ছে ষট ত্রিংশতি তম দশা। ষট ত্রিংশতি তম দশা মানে 6, ত্রিংশতি মানে 30, ষট ত্রিংশতি সমদশা, ষট ত্রিংশতি সমদশা। স্যার ষষ্ঠায়নী দশাটা তো 60 বছর বলছিলেন, কিন্তু হিসাব অনুযায়ী তো 54 হচ্ছে। কেন? 10 10 10, 3 10 রবি 30, মঙ্গল 10 30, আর তারপরে 5 6 30, চন্দ্র 6, বুধ 6, শুক্র 6, শনি 6, শনি 6, রাহু 6। ষটত্রিংশতি সমদশা এর ক্যালকুলেশন কঠিন। এখানে আমাদের একটা হোরা কুণ্ডলী আছে। হোরা কুণ্ডলী হচ্ছে যেখান থেকে আমরা সম্পদ বিচার করি, আমাদের D2 চার্ট বলা হয়। এটা রবির হোরা, চন্দ্রের হোরা, এই দুটো ভাগ হয়। তাহলে বলা হচ্ছে যদি জাতক দিনের বেলায় জন্মগ্রহণ করে, যদি জাতক দিনের বেলায় জন্মগ্রহণ করে এবং লগ্ন যদি, যদি জাতক দিনের বেলায় জন্মগ্রহণ করে এবং লগ্ন যদি, এবং লগ্ন যদি রবির হোরায় অবস্থান করে, কি বললেন? লগ্ন যদি রবির রবির হোরায় অবস্থান করে। হোরা দুজনেরই হয়, রবির হোরা হয় আর চন্দ্রের হোরা হয়। যদি রবির হোরায় অবস্থান করে, দেখবেন D2 কুণ্ডলিতে শুধু সব গ্রহ হয় কন্যা রাশিতে রয়েছে, সরি সিংহ রাশিতে রয়েছে অথবা কর্কট রাশিতে রয়েছে। কর্কট বলতে কন্যা বলে ফেলেছি। এটা হচ্ছে D2 কুণ্ডলী। এখানে শুধুমাত্র দুটোই হয়, একটা রবির হোরা আর একটা চন্দ্রের হোরা। তাহলে যদি দিনের বেলা জন্ম হয় এবং লগ্ন যদি রবির হোরায় অবস্থান করে, অথবা যদি জন্ম হয় রাত্রিকালে এবং যদি লগ্ন অবস্থান করে চন্দ্রের হোরায়,
আপনাদের মধ্যে যে কোনো একজনকে একটা ছোট্ট দায়িত্ব নিতে হবে। এই যেগুলো আমরা লিখছি এগুলোকে একটু চার্ট আকারে একটু বানাতে হবে, বানিয়ে গ্রুপে এটাকে দিয়ে দিতে হবে। তাহলে বাকিদের পক্ষে পরবর্তীকালে বিষয়টা রপ্ত করা সোজা হবে। এটা কিন্তু চার্ট ছাড়া করা সম্ভব নয়। এটা তো সময় সাপেক্ষ ব্যাপার। অনেক সময় সাপেক্ষ ব্যাপার। হুম। স্যার স্যার একটু আরেকবার বলুন না, যদি রাত্রিকালে জন্মগ্রহণ করে ও যদি রাত্রিকালে জন্মগ্রহণ করে এবং লগ্ন যদি চন্দ্রের হোরায় থাকে, রাত্রিকালে জন্মালে চন্দ্রের হোরায়, আর দিনের বেলায় জন্মালে রবির হোরায় যদি লগ্ন থাকে, এই তো কন্ডিশন। আপনারা একটু লিখে রেখে দিন, পরে হ্যাঁ আস্তে হ্যাঁ, আস্তে ঠিক আছে। ব্যাপারগুলো ক্লিয়ার হবে। স্যার এটা রেকর্ডিংটা তো দিবেন না? রেকর্ডিংটা দিব, দুবার পড়তে হবে, আর হাতের খাতাতেও একটু লেখা থাক এই সময়। এই দশা ক্যালকুলেট করা হয়, এই দশা আমরা ক্যালকুলেট করব শ্রবণা নক্ষত্র থেকে। স্যার, হ্যাঁ, স্যার বলছি যে ওই ষটত্রিংশতি সমদশাটায় যদি রাতের বেলায় জন্মগ্রহণ করে যেটা বললেন, সেক্ষেত্রে কি লগ্নটা কর্কট লগ্ন হয়ে যাবে? লগ্ন কর্কট, ঘোড়া কুণ্ডলিতে কর্কট লগ্ন। হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা আচ্ছা, মানে D2 কুণ্ডলিতে, তাই তো? একটু কুণ্ডলিতে। আচ্ছা, তাহলে লগ্নটা কর্কট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর তাহলে সেক্ষেত্রেও কি কর্কট আর সিংহ রাশিতে সমস্ত গ্রহগুলো অবস্থান করবে? হরাট কুণ্ডলিতে সবসময় কর্কট আর সিংহ, ধরুন সরাসরি হরা কুণ্ডলিতে সবসময় কর্কট আর সিংহেই সব গ্রহ থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এইখানে দশাগুলোর হচ্ছে চাঁদ 1 বছর, রবি 2 বছর, বৃহস্পতি 3 বছর, মঙ্গল 4 বছর, বুধ 5, শনি 6, শুক্র 7। তাহলে চন্দ্র, রবি, বৃহস্পতি, মঙ্গল, বুধ, শনি, শুক্র, রাহু। রাহু ক বছর বলেননি? 8 বছর। সবাই 1, 2, 3, 4, 5, 6, 7, 8। চাঁদ 1 বছর, রবি 2, বৃহস্পতি 3, মঙ্গল 4, বুধ 5, শনি 6, শুক্র 7, আর রাহু সবকটা বেরালে হবে 36। স্যার রাহু কত বললেন?
তারপরেরটা বলি, হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। তারপরেরটা একটু চেনা চেনা দশা। এই দশাটা হচ্ছে দ্বাদশোত্তরী দশা। দ্বাদশোত্তরী, দ্বাদশ উত্তরী দশা, দ্বাদশোত্তরী দশা। কাদের ক্ষেত্রে কি কন্ডিশন এই দশার? এই দশা হচ্ছে যদি কোনো জাতক বা জাতিকার লগ্ন শুক্রের নবাংশে পড়ে, মানে নবাংশ কুণ্ডলিতে যদি বৃষ অথবা তুলা লগ্ন হয়, স্যার নবাংশ একবার রিপিট কুণ্ডলী, করুন স্যার। নবাংশ কুণ্ডলিতে যদি তুলা অথবা বৃষ কারুর লগ্নে হয়, তাহলে দ্বাদশোত্তরী দশা প্রযোজ্য হবে। নবাংশে বৃষ বা তুলা লগ্ন হলেই দ্বাদশোত্তরী দশা হয়ে যাবে স্যার? দ্বাদশোত্তরী দশা অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, এই দশার ক্যালকুলেশন হয় রেবতী নক্ষত্র থেকে। এই সিস্টেমে দশার যে সময়কাল, সেটা হচ্ছে রবি 7 বছর, রবি 7 বছর, বৃহস্পতি 9 বছর, কেতু 11 বছর, বুধ 13 বছর, রাহু 15 বছর, রাহু 15 বছর, মঙ্গল 17 বছর, শনি 19 বছর, আর চাঁদ 21 বছর, চন্দ্র 21 বছর। আশা করি সবাই লিখতে পেরেছেন। সবকটা যোগ করলে 112 বছর আসবে। স্যার 11 বছরটা কার বললেন? 11 বছর কেতু হচ্ছে কেতু, তারপরে মার্কিউরি, বুধ। শুক্র নেই? এখানে শুক্র কিন্তু থাকছে। শুক্র নেই, শুক্রকে বাদ দেওয়া হয়েছে, বুধ ব্যাপার। 5 নম্বরে হচ্ছে চতুর্শীতি, চতুর্শীতি সমদশা, চতুর্শীতি সমদশা।
কন্ডিশন কি? দশমপতি দশমে থাকবে। দশমপতি যদি দশমে থাকে তাহলে চতুর্থী সমদশা ব্যবহার করা যায়। যদি দশমপতি দশমে থাকে তাহলে চতুর্থী সমদশা ব্যবহার করা যাবে। স্যার আমার দশমপতি দশমেই আছে। চতুর্থী সমদশা আপনার জন্য উপযুক্ত হতে পারে। কিরকম দশা? এটা হচ্ছে প্রত্যেকের যে দশার সময় সেটা হচ্ছে 12 বছর। প্রত্যেকটা গ্রহের যে দশাকাল সেই দশাকালের সময় হচ্ছে 12 বছর। রবি চন্দ্র রবি চন্দ্র মঙ্গল বুধ, রবি চন্দ্র মঙ্গল বুধ, রবি চন্দ্র মঙ্গল বুধ, বৃহস্পতি শুক্র শনি, রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আর লাস্ট হচ্ছে শনি। তবে 7টা গ্রহ, মোট 7 × 83 বছরের দশা। পরের দশাটা হচ্ছে শতাব্দিকা দশা। শতাব্দিকা দশা স্যার নক্ষত্র বললেন না? আর ইয়েতে চতুর্থী সমদশায় হ্যাঁ, স্বাতী। স্বাতী মানে রাহুর নক্ষত্র 15 নম্বর। যে শতাব্দিকা দশা। ক্যালকুলেশন একদম সোজা। যাদের জন্ম কুণ্ডলিতে লগ্ন বর্গোত্তম হবে, যাদের জন্ম কুণ্ডলিতে লগ্ন বর্গোত্তম হবে, মানে মূল কুণ্ডলিতে লগ্ন, নবাংশ কুণ্ডলিতে লগ্ন একই হবে, যাদের তাদের ক্ষেত্রে শতাব্দিকা দশা প্রযোজ্য হবে। এই দশাটা 100 বছরের দশা। শতাব্দী, শতাব্দী মানে হচ্ছে 100 বছর, তাই এই দশাটার সময়কাল হচ্ছে 100 বছর। স্যার একটা কি বললেন যে যাদের জন্মকুণ্ডলিতে লগ্ন বর্গোত্তম হবে, মানে মূল কুণ্ডলিতে আর নবাংশ কুণ্ডলিতে কি এক হবে? লগ্ন। 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 তাদের ক্ষেত্রে শতাব্দিকা দশা কার্যকরী হবে। এই দশার সময়কাল হচ্ছে 100টি বছর। এখানে রবি 5 বছর,
চন্দ্র 5 বছর, রবি 5 বছর, চন্দ্র 5 বছর। তারপরে শুক্র 10 বছর, বুধ 10 বছর। হ্যাঁ, রবিচন্দ্রর পর কি বললেন? রবি চন্দ্রর পর আমরা বললাম শুক্র আর বুধ, দুজনেই 10 বছর করে। তারপরে বৃহস্পতি মঙ্গল, বৃহস্পতি 20 বছর, মঙ্গলও 20 বছর। আর লাস্ট হচ্ছে 30 বছর। কি 19 স্যার বছর বলে আরেকবার, স্যার আরেকবার বলুন। চন্দ্র, রবি চন্দ্র 5 বছর, শুক্র বুধ 10 বছর 10 বছর, বৃহস্পতি মঙ্গল 20 বছর 20 বছর, আর লাস্ট হচ্ছে শনি 30 বছর। 30। 30। আচ্ছা। এটা 100 বছরের দশা, তাই এর নাম শতাব্দীকা দশা। এরপরে ষোড়শোত্তরী দশা। ষোড়শ পরে 16, এটা হচ্ছে 116 বছরের দশা। স্যার শতাব্দীকা দশাটা নক্ষত্র কোন নক্ষত্র থেকে শুরু হবে? শতাব্দীকা দশা শুরু হবে রেবতী থেকে। পরের দশাটার নাম হচ্ছে ষোড়শোত্তরী দশা। ষোড়শোত্তরী মানে 116, ষোড়শ 16 বেশি, তার থেকে 170, যেমন বিংশোত্তরী 120, ষোড়শোত্তরী মানে হচ্ছে 116। দ্বাদশোত্তরী 112। তাহলে ষোড়শোত্তরী যেটা, এটা হচ্ছে 116 বছরের দশা। আচ্ছা, তাহলে কিভাবে হবে এটা? যদি কোনো জাতকের, যদি কোনো জাতকের জন্ম হয় কৃষ্ণপক্ষে এবং লগ্ন যদি চন্দ্রের হোরায় থাকে, যদি কোনো জাতক কৃষ্ণপক্ষে জন্মগ্রহণ করে এবং তার লগ্ন যদি চন্দ্রের হোরায় থাকে, যদি কোনো জাতক কৃষ্ণপক্ষে জন্মগ্রহণ করে এবং তার লগ্ন যদি চন্দ্রের হোরায় থাকে, অথবা অথবা যদি কোনো জাতকের শুক্লপক্ষে জন্ম হয় এবং লগ্ন যদি চন্দ্রের হোরায় থাকে, না বলবো না, লগ্ন যদি সূর্যের হোরায় থাকে, যদি কোনো জাতকের শুক্লপক্ষে জন্ম হয় এবং লগ্ন যদি
রবির হোরায় থাকে, তবে তার জন্য ষোড়শোত্তরী দশা প্রযুক্ত হবে। গণনা করা হয় পুষ্যা নক্ষত্র থেকে। এখানে রবির দশা 11 বছর, মঙ্গল 12 বছর, বৃহস্পতি 13 বছর, শনি 14 বছর, শনি 14 বছর, কেতু 15 বছর, চন্দ্র 16 বছর, বুধ 17 বছর, আর শুক্র 18 বছর। স্যার প্রথম দুটো কি বলেছিলেন বৃহস্পতির আগে? রবি 11 বছর, মঙ্গল 12 বছর। স্যার একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলুন না। স্যার বলছি এইরকম জাতকের ক্ষেত্রে কি বিংশোত্তরীয় দশার এফেক্ট কম এবং ষোড়শোত্তরীয় দশার এফেক্ট বেশি এরকম পাওয়া যাবে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কারণ একটা মানুষের কুণ্ডলিতে আপনি 3-4 রকম কন্ডিশন পেয়ে যেতে পারেন। আচ্ছা স্যার, ঠিক ঠিক। এরকমও হতে পারে যে ষোড়শোত্তরীয় কাজ করলো আর চতুর্থী সমদশাও কাজ করলো, তখন যেটা বেশি এফেক্টিভ সেইটাকে হচ্ছে কি আইডেন্টিফাই করতে হবে এবং ইভেন্ট ম্যাচ করাতে হবে। ইভেন্ট ঠিক ম্যাচ আছে। করানো মানে কোনো একটা ইভেন্ট হচ্ছে, সেটা কোন দশার সঙ্গে মিললো সেটাকে আইডেন্টিফাই করতে হবে, করে এইটাকে বুঝতে হবে কোন দশাটা এফেক্টিভ হচ্ছে। ঠিক আছে স্যার। এরপর হচ্ছে পঞ্চোত্তরী দশা। এসব নাম শুনলে আচ্ছা আচ্ছা শাস্ত্রীজি অজ্ঞান হয়ে যাবে, এখনো তোমরা ব্যাখ্যাতে যাইনি। পঞ্চোত্তরী দশা শুধুমাত্র কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য। যদি কারোর লগ্ন এবং দ্বাদশাংশ লগ্ন কর্কট হয়, যদি কারোর লগ্ন কর্কট হয় এবং দ্বাদশাংশ লগ্নও কর্কট হয়, কেবলমাত্র সেই মানুষদের ক্ষেত্রে এই পঞ্চোত্তরী দশা কার্যকরী হবে। খুব রেয়ার কেস, খুব রেয়ার। স্যার এটা কি স্যার রেয়ার কেন? পেরেন্টসদের চার্ট? স্যার আর একবার বলবেন? যদি মূল কুণ্ডলিতে এবং দ্বাদশাংশ কুণ্ডলিতে লগ্ন কর্কট হয়, দুটোতেই স্যার রেয়ার কেন এটা? এইটা হচ্ছে গিয়ে একটা খুব স্পেসিফিক রিজিয়নে লগ্ন পড়লে এটা হতে পারে। কারণ কর্কট লগ্ন হাজার হাজার লোকের হবে, কিন্তু কর্কট লগ্ন মূল কুণ্ডলিতে এবং দ্বাদশাংশ কুণ্ডলিতেও কর্কট লগ্ন খুব একটা স্মল ইয়ে হবে। মানে এটা হচ্ছে গিয়ে যদি আমরা 12 দিয়ে একটা রাশিকে ভাগ করি, তার মানে হচ্ছে 2.5 ডিগ্রি। তাহলে পুরো রাশিচক্রের মধ্যে একটা 2.5 ডিগ্রি জোনে যদি
লগ্ন পড়ে, তাহলে হচ্ছে সেই মানুষটা পঞ্চোত্তরী দশা প্রাপ্ত হতে পারে। মানে সারা দিনের মধ্যে পুরো রাশিচক্র হচ্ছে 360 ডিগ্রি, তার মধ্যে একটা 2.5 ডিগ্রি স্প্যানে পঞ্চোত্তরী দশা অ্যাপ্লিকেবল হতে পারে। ঠিক আছে? এখানে গণনা করা হবে অনুরাধা নক্ষত্র থেকে। অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র, সেখান থেকে এটার গণনা করা হবে। আচ্ছা, দশাকাল হচ্ছে রবির দশা, 12 বছর। রবির দশা 12 বছর, বুধের দশা 13 বছর, শনি 14, মঙ্গল 15, শুক্র 16, চন্দ্র 17, আর বৃহস্পতি 18। স্যার আর একবার বলবেন? রবি 15 বছর। রবি 15 বলিনি তো, রবি 12, 12। ও, রবি 12 বুধ বছর, বুধ 13, বুধ 13 বছর, শনি 14 শনি বছর 14, মঙ্গল 15, হুম শুক্র 16, হুম চন্দ্র 17, আর বৃহস্পতি 18। আর বৃহস্পতি হচ্ছে অষ্টোত্তরী দশা। অষ্টোত্তরী দশার কথা আপনারা অনেকেই শুনেছেন। অষ্টোত্তরী দশা বেশ ব্যবহৃত একটা দশা। অনেকের মতে আছে, অনেকে ভাবেন যে আগে অষ্টোত্তরী দশা ব্যবহার করা হতো, কিন্তু এখন বিংশোত্তরী দশা ব্যবহার করা হয়। যারা আগে বিভিন্ন ইনস্টিটিউশনে জ্যোতিষ শিখেছেন তারা এই কথাটা শুনবেন। এই ক্ষেত্রে পরাশর মুনি বলেছেন, যদি লগ্নে রাহু না থাকে, যদি লগ্নে রাহু না থাকে এবং কৃষ্ণপক্ষে দিনের বেলায় জন্ম হয়, যদি লগ্নে রাহু না থাকে এবং কৃষ্ণপক্ষে দিনের বেলায় জন্ম হয়, অথবা শুক্লপক্ষে রাতের বেলায় জন্ম হয়, তাহলে অষ্টোত্তরী দশা গ্রহণ করা হবে। মানে 108 বছরের দশা।
স্যার এই আহ, অষ্টোত্তরী দশা সম্বন্ধে পড়াশোনা উনি কি বলেছেন আর একবার যদি রিপিট করেন ভালো হয়। যদি লগ্নে রাহু না থাকে এবং কৃষ্ণপক্ষে দিনের বেলায় জন্ম হয়, অথবা শুক্লপক্ষে রাতের বেলায় জন্ম হয়। এখানে রবির দশা 6 বছর, চাঁদের দশা 15 বছর। মঙ্গলের দশা 8 বছর, বুধের দশা 17 বছর, শনি 10, বৃহস্পতি 19, রাহু 12, শুক্র 21। স্যার বলছি দ্বিসপ্ততি সমদশাটা বলছি কোন কোন গ্রহগুলো কি কি দশা বলেছিলেন স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ, এক সেকেন্ড। দ্বিসপ্ততি সমদশা, এটা হচ্ছে প্রত্যেকটা গ্রহের 9 বছর করে, 8 নং 72। এখানে কেতু নেই, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং রাহু। রবি চন্দ্র মঙ্গল বুধ। রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু। স্যার কাকে বলে আর একবার বলে দেবেন স্যার? ঠিক আছে? হ্যাঁ যদি স্যার। লগ্নপতি সপ্তমে, সপ্তমপতি লগ্নে থাকে, তাহলে এই দশা অ্যাপ্লিকেবল হয়। এখানে আর বার কোন ক্রম অনুসারে দশা আসে।
কোন নক্ষত্র আচ্ছা বার করুন। আর বলছি স্যার এটা কত বছর আপনার কোন নক্ষত্র থেকে স্টার্টিং হয়? এটা স্টার্টিং হচ্ছে মূলা। আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমাদের পড়াশোনা এই পর্যন্তই। আর 41 হয়ে গেছে, আমি অলরেডি 11 মিনিট লেট খেয়েছি। ঠিক আছে, তো আপনারা মন দিয়ে পড়াশোনা করুন। আজকের একটু টাফ স্টাডি হয়েছে, খুব একটা মজাদার পড়া যেটা আমাদের জেনারেলি হয়ে থাকে সেরকম হয়নি। কিন্তু এই ব্যাপারগুলোই হচ্ছে গিয়ে ট্রু অ্যাস্ট্রোলজি। এবং যখন বহু সময় বহু কিছু আপনারা মেলাতে পারবেন না, তখন এই দশাগুলো আপনাদেরকে হিউজ সাপোর্ট দেবে। হিউজ মানে জাস্ট হিউজ সাপোর্ট দেবে। আর খুব কম জ্যোতিষ আছেন যারা নক্ষত্র বিচার করতে পারেন, খুব কম, পশ্চিমবঙ্গে খুব কম জ্যোতিষ নক্ষত্র বিচার করতে পারেন। আর তার সঙ্গে যদি এই ধরনের কন্ডিশনাল দশা ধরিয়ে দেওয়া হয়, তাহলে একদম ধরাশায়ী। যাই হোক, সবসময় যে সবাই কন্ডিশনাল দশা অ্যাপ্লাই করেন বা করতে পারেন তা নয়, কিন্তু কিছু কিছু স্পেসিফিক কেসে এই দশাগুলো অ্যাপ্লাই করতে হবে। ধরুন কোনো একদিন আপনার কাছে এসে হাজির হলো একজন আহ ভোজপুরি সিনেমার নায়িকা, আমার কুণ্ডলী দেখে দাও। তো সেই কুণ্ডলী দেখবার সময় তখন তো ডিটেলে দেখতে হবে, তার কুণ্ডলীটাকে বুঝতে হবে, তার কুণ্ডলীর কোন কোন দিকে, তার কুণ্ডলীর থিম কিরকম, তার কুণ্ডলীতে রবি কতটা ফলদায়ী, এগুলো লিখে রাখতে হবে। তার কুণ্ডলীতে অন্যান্য গ্রহদের ইম্প্যাক্ট কতটা, কোন গ্রহটা কুণ্ডলীটাকে নিয়ন্ত্রণ করছে, এই সমস্ত বিষয়। সে কিন্তু সাধারণ মানুষ নয়, তখনই কিন্তু এই ধরনের দশাগুলো অ্যাপ্লিকেবল হবে। আপনি দেখলেন 3টে কন্ডিশনাল দশা কাজ করছে, তাহলে এই 3টে কন্ডিশনাল দশার মধ্যে কোনটা তার প্রফেশনাল ফিল্ডে বেশি কাজ করছে, আবার কোন একটা তার ফ্যামিলি সেক্টরে বেশি কাজ করছে, এইগুলোকে আইডেন্টিফাই করতে হবে, ঘটনা ধরে ধরে বিষয়গুলোকে মেলাতে হবে। তখনই কিন্তু আলটিমেটলি প্রপার রেজাল্ট দিতে পারবেন, আর এই টাইপের মানুষগুলোকে আপনি ধরে রাখতে পারবেন। আর এই কন্ডিশনাল দশার ক্ষেত্রেও কি এই, সূক্ষ্ম দশা প্রাণ দশা অব্দি যাওয়া যায়, যেমন হ্যাঁ, বিংশোত্তর হ্যাঁ, দশায় যাওয়া হ্যাঁ, যেত? এবার বিভাজনে আমরা যাচ্ছি না, আমরা ওটা সফটওয়্যারের সাহায্যেই করবো। হুম হুম। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি। শুভরাত্রি এই সবাই। দশার কি আর এই দশার কি আর কোনো প্রকার বাকি রইলো? এই দশার কোনো প্রকার বাকি রইল না, এছাড়াও আচ্ছা বহু স্যার, প্রকার দশা রয়েছে, তারা বাকি নেই। আচ্ছা আচ্ছা। কন্ডিশনাল দশাটা শতাব্দীকা কিছু কন্ডিশনাল কন- দশাটা হলো, এবং আচ্ছা কন্ডিশনাল দশার অ্যাপ্লিকেশন কিন্তু হয়নি। অ্যাপ্লিকেশন আচ্ছা এবং দশা ফল সেইগুলো কিন্তু এখনো হয়নি, ওগুলো আমরা পরে পড়বো, কিন্তু বিষয়টা আমরা জেনে থাকলাম। আচ্ছা। ঠিক আছে। শতাব্দীকা দশার একটু হ্যাঁ, নক্ষত্রটা বলবেন? রেবতী। শতাব্দীটা শুরু হবে হচ্ছে গিয়ে রেবতী নক্ষত্র থেকে, ক্যালকুলেশনটা হবে রেবতী নক্ষত্র থেকে। দ্বাদশোত্তরী দশাটাও তো রেবতী থেকে হয়েছিল, এটাও রেবতী থেকে? এটা রেবতী থেকে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাইকে শুভরাত্রি, খুব ভালো থাকবেন।